নিজের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া সকল ধরনের ঘটনা ফেসবুকে শেয়ার করে দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে কিন্তু অনেকেরই আছে। এটা কিন্তু এক ধরনের মানসিক রোগ। আর এই রোগের নাম কি জানেন? আইডেন্টিটি ক্রাইসিস, যেটাকে বাংলায় বলা হয় পরিচয় সংকট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ সব রেসিপি। যার মধ্যে থাকবে পুঁই ফল দিয়ে কাচকি শুটকি রান্না, বিভিন্ন ধরনের পিঠা, আরও অনেক কিছু। সো পুরোটা ব্লগ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো পুঁই ফল রান্না করাটা কিন্তু খুবই ইজি ব্যাপার। অনেকেই কিন্তু জানেই না যে এই ফলটা খাওয়া যায়। এই ফলটা কিন্তু পুষ্টিগুণে অনেক বেশি সমৃদ্ধ। তো আপনারা যারা এখনও খাননি তারা কিন্তু ইচ্ছা হলে ট্রাই করে দেখতে পারেন। তবে এখন মনে হয় না পাবেন, এটা মেইনলি শীতকালের দিকেই হয়ে থাকে। সো আমি গ্রামের বাড়ি থেকে আম্মুকে বলেছিলাম কিছু আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য। সো আম্মু বস্তা ভরে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। সো সেখান থেকে কিছুটা আমি আজকে রান্না করব। নর্মালি হচ্ছে কাচকি শুটকিটা গরম পানি দিয়ে ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। এগুলোর মধ্যে অনেক বালু থাকে। এরপর আমি এর মধ্যে দিব শুধুমাত্র মিষ্টি আলু আর নর্মাল আলু, কারণ মিষ্টি আলু শুটকিতে দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর মিষ্টি আলুটা ব্যক্তিগতভাবেও আমার পছন্দ। আর এদিকে দেখেন আমি কি সুন্দর করে কুচো চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি রান্না করেছি। এই তরকারিটা দেখে অনেক বেশি শান্তি লাগতেছে, এবং আই নো দ্যাট যে এটা খাওয়ার পরও অনেক বেশি শান্তি লাগবে। আর এদিকে আমার কিন্তু পুঁই মোচা তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি একটু কষানো টাইপ রাখবো, এভাবে খেতে এটা বেশি ভালো লাগে। আর লাস্টে ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচ নাও দিতে পারেন, যেহেতু ফার্স্টের দিকে সব ধরনের মশলা লাইক হচ্ছে হলুদ বাটা, মরিচ বাটা, লবণ, এই তিনটা জিনিস আমি ব্যবহার করেছি। আর যেহেতু এটার মধ্যে একটু শাক আছে, তাই আপনারা চাইলে এখানে রসুন অ্যাড করতে পারেন, মানে কাঁচা রসুন, যেটা হচ্ছে কেটে আপনি পেঁয়াজ যখন ভাজবেন তখন হচ্ছে ওটার সাথে মিক্স করে ফেলবেন। এটা খেতে দারুণ টেস্টি। আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। এরপর আমি বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতে ঘুরু করতে চলে গেছিলাম মিরপুর 10 হোপ মার্কেটে। সো হোপ মার্কেটে আজকে আমি কিছু ফ্লাওয়ারের দোকান দেখছিলাম। এগুলো কিন্তু রাস্তার পাশেই হচ্ছে ভ্যান গাড়ির মধ্যে। এই ফ্লাওয়ারগুলো কিন্তু খুব সুন্দর, যেগুলো হচ্ছে আপনি রান্নাঘরে বা আপনার ঘরের কর্নারে, বেডরুমে বা ড্রয়িং রুমে বিভিন্নভাবে, অনেকেই হচ্ছে আবার মিররের ওপরে এইগুলো ঝুলিয়ে দিতে পারেন। আর এগুলোর প্রাইস বেশ আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। ওনারা এটার প্রাইস চাচ্ছিল 350-400 টাকা করে। আর এই পাখির বাসাও কিন্তু রুমের কর্নারে দেখতে খুব বেশি ভালো লাগে। আর অর্কিড যাদের পছন্দ তারা কিন্তু এই ফুলগুলো নিয়ে নিতে পারেন। এই বড় ফুলগুলো সোফার বা রুমের কর্নারে রাখলে ভীষণ রকম ভালো লাগে। এই ভাইয়াটার দোকানে অনেক সুন্দর আনকমন এবং কালারফুল ফ্লাওয়ার্স ছিল। দামি কম দামি সব রকমই ছিল। টিউলিপ ছিল, তারপর এখানে বাগান বিলাস ছিল। এই ফুলগুলো দেখতে কিন্তু একদম অরিজিনালের মতো লাগতেছিল। সো আমি অনেকক্ষণ ধরে এগুলো দেখলাম, কিন্তু আমি আফসোস যে কিছুই কিনতে পারিনি। আমার কাছে দামটা একটু না অতিরিক্তই বেশি মনে হচ্ছিল, যার কারণে আমি ভাবলাম যে ঠিক আছে, নেক্সট টাইম আমি অন্য কোথাও ট্রাই করব। এরপর আমি বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে আমার বাগানের আমার বারান্দা বাগানে কিছু বেগুন হয়েছিল, সেগুলো পেরে নিয়ে আসলাম। সাথে যে এই মরিচটাও নিয়ে আসছি। এটাকে কি মরিচ বলেন তো? সো এটাকেও হচ্ছে আমি একটু মাঝখানে ভালো মতো হচ্ছে চিড়ে নিব। এরপর এটাকে আমি বেসনের কোটিং দিয়ে ভেজে নেব। এগুলোর সাথে আমি যখনই কোনো ভাজা পোড়া করি, লাইক হচ্ছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, এর সাথে আমি মরিচটাও ভেজে ফেলি। তবে মরিচ যারা ভেজে খেতে চাচ্ছেন প্রথম অবস্থায়, তাদের জন্য একটা সাজেশন হচ্ছে অবশ্যই মাঝখানটা একটু চিড়ে নেবেন। এতে করে যেটা হবে, অনেক সময় তেলে দেওয়ার পর অর্থাৎ কোটিং দেওয়ার পর যখন তেলে ভাজার জন্য দিবেন, ওই সময়টাতে অনেক সময় দেখা যায় ঠাস করে ফুটে অর্থাৎ ছিটকে আসে। যদি আপনি এভাবে একটু চিড়ে নেন, সেই ক্ষেত্রে এই সমস্যাটা আর হবে না। এটা কিন্তু ডিমের ক্ষেত্রেও সেম। আপনারা যদি ডিম ভাজেন, সেই ক্ষেত্রে সেটা যদি একটু কাটা করে নেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। তো আপনাদের সাথে কথা বলতে দেখেন আমার ভাজাভুজি কিন্তু হয়ে যাচ্ছে। তো প্রথমেই কিন্তু একটা কথা আপনাদের সাথে বলেছিলাম, যেটা হচ্ছে যে ফেসবুকে অনেকেরই কিন্তু অভ্যাস আছে যে নিজের ব্যক্তিগত জীবনে যাই হয় না কেন তাই হচ্ছে শেয়ার করে দেওয়া। মানে এমন কিছু বাদ না যেটা শেয়ার করে না, ছোটো খাটো মোটো যাই হয় শেয়ার করতে থাকে। এটাও আসলে এক ধরনের রোগ। আমরা নিজেরাও জানি না আমরা বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত। তবে আমার কাছে মনে হয় ফেসবুক একটা ফান প্লেস, এটাকে সিরিয়াসলি না নেওয়াই ভালো। আর এটাকে এত সিরিয়াসলি না দেখাটাই উচিত। যদি কেউ এরকম কিছু শেয়ার করে, তাকেও সিরিয়াসলি না নেওয়া উচিত। কারণ অনেক ক্ষেত্রে আমি দেখি সেই আপুগুলো বা সেই ভাবিগুলো বা সেই ভাইয়াগুলো কিছুক্ষণ পরেই সেই পোস্টগুলো ডিলিট করে ফেলে, যখন তারা বুঝতে পারে এই পোস্ট করাটা আমার উচিত হয়নি। আর আমার কাছে মনে হয় ফেসবুক হচ্ছে একটা ফান জায়গা। এখানে কেন আমার একদম ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতে হবে? ফেসবুকের মানুষেরা এই ব্যক্তিগত বিষয়গুলো শুনে কি করবে? কিছুদিন পরে হয়তো আমার যেহেতু
যেহেতু মানুষের জীবনের সমস্যাগুলো তারা শেয়ার করে, কিছুদিন পরে হয়তো দেখা যাবে আমার ফ্যামিলির সাথে বা আমার সারাউন্ডিংয়ের সাথে আমার সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে। অবশ্যই হবে, সমস্যাটা তো আর চিরজীবনের জন্য তৈরি হয় না, একটা না একটা সময় সমাধান হয়ে যায়, সব কিছু ইজি হয়ে যায়। কিন্তু ওই সময় দেখা যায় আমরা কিন্তু সেটা আর ফেসবুকের যারা আছে আমাদের ফ্রেন্ড সার্কেল তাদেরকে জানাতে ভুলে যাই। তো তাদের মধ্যে একটা খারাপ ধারণা তৈরি হয়ে যায়, মনে হয় যে তার হয়তো হাজব্যান্ডের সাথে দ্বন্দ্ব, শ্বশুরবাড়ির সাথে বা নিজের ফ্যামিলির সাথে বা ফ্রেন্ড সার্কেলের সাথে অথবা জব প্লেসে, যে কোনো প্লেসে হয়তো তার বিভিন্ন রকম দ্বন্দ্ব চলছে বা সে খুব কষ্টে আছে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো না শেয়ার করা আমাদের নিজেদের জন্যই ভালো, কারণ মানুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়। আর আমার কাছে আরেকটা জিনিসও মনে হয়, সেটা হচ্ছে অন্যের সুখ দেখলে মানুষ যতটা না বেশি খুশি হয়, অন্যের দুঃখ দেখলে মনে হয় তার থেকে অনেক বেশি খুশি হয়। আমাদের জীবনে বা আমাদের চারপাশে আমাদের মানুষগুলোই, আমি যেটা বুঝলাম যে খুব বেশি মাত্রায় হচ্ছে হিংসাত্মক মনোভাব হয়ে গেছে এখনকার যুগে। যার কারণে দেখবেন যখন আপনি ভালো কিছু শেয়ার করছেন তখন দেখবেন তাদের মধ্যে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু যখন আপনি কোনো কষ্টের পোস্ট বা দুঃখের পোস্ট শেয়ার করছেন তারা কিন্তু অনেক বেশি আগ্রহী হয়ে যায়। সো মাঝরাতে আমার আবার সেই আইসক্রিমের ক্রেভিং হয়ে গেছে, মানে এই আইসক্রিমটা আমার কাছে একটা নেশার মতো হয়ে যাচ্ছে দিনকে দিন। আপনাদের কার কার সাথে এরকম হয় আমাকে একটু বলবেন তো। সো আমি সেই মাঝরাতে একদম বক্স নিয়ে বসে পড়েছি। আমার মধ্যে প্রচণ্ড মাত্রায় এইটার ক্রেভিং তৈরি হয়, এমন ক্রেভিং যে বক্স নিয়ে বসলে আমি হয়তো পুরো বক্সই খেয়ে ফেলবো। যার কারণে পরে ভাবলাম যে না, একটা বাটি নিয়ে আসি। এরপর আমি এটাকে একটু বাটির মধ্যে বেড়ে নিলাম যাতে করে আমি অল্প পরিমাণে খাই, এবং খেয়ে দিয়ে আরামসে ঘুমিয়ে পড়েছিলাম। সো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।